আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের 11 নম্বর এপিসোডে। বরাবরের মতো এই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স। ভূত বাক্সের আজকের এপিসোডে আমরা বেশ কিছু ইমেল ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান এবং আমাদেরকে পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা বেশি কথা বাড়াবো না, আমাদের কাছে আজকে বেশ কিছু ইমেল এপিসোড আছে এবং স্পেশাল ইমেল এপিসোড আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান। আমাদের প্রথম ঘটনাটি এসেছে যশোরের মনিরামপুর থেকে। মনিরামপুর থেকে একজন তার চাচাতো বোনের সঙ্গে ঘটে যাওয়া একটি বিভৎস ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং সেটার সাক্ষী সে নিজে। সে যেভাবে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রিয় ইমরান ভাই, এই ঘটনাটি আমাদের বাড়ির ভেতরেই আমার চাচাতো বোনের সঙ্গে ঘটে। আমি তখন খুব ছোট বলতে 8-9 বছর বা 10 বছর বয়স হবে তখন আমার। হঠাৎ করেই এক রাতে আমাদের চিৎকারের শব্দে সকলের ঘুম ভেঙে যায়। এই হচ্ছে ঘটনার সূত্রপাত। কিন্তু তার আগে বলে রাখি, আমার চাচাতো বোন একজন পর্দাশীল নারী ছিলেন এবং তিনি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করতেন। তো তার সঙ্গে এই ঘটনাটি মাদ্রাসা থেকে ফেরার পথেই ঘটেছিল এবং যে জিনটি তার উপর আছর করেছিল সে এক প্রকার তাকে সঙ্গে করেই তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। তো আমি সরাসরি ঘটনায় ফিরে আসি। তো ওই দিন রাতের বেলা হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি শুনে আমার ঘুম ভেঙে যায়। রাত তখন 11:30 কি 12টা হবে। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি এবং আমাদের ঘরের সবাই উঠে বাইরের দিকে যাই। তখন আমার মেজো চাচি এবং তার চাচা প্রচণ্ড পরিমাণ চিল্লাচিল্লি করছিলেন এবং বলছিলেন যে তার মেয়ের ঘাড়ে এরকম কি যেন এসেছে, ওলট পালট কথা বলছে এবং তার কণ্ঠ দিয়ে একজন পুরুষের কণ্ঠ বের হচ্ছে। সেটা দেখে সকলে চমকে যায় এবং বাড়ির সকলে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তখন আমরা গিয়ে সত্যি সত্যি দেখি যে এরকমভাবে আমাদের সেই আপু এরকমভাবে চিল্লাচিল্লি করছে। বলা বাহুল্য, সেই আপু দেখতে অনেক সুন্দরী ছিল এবং মাদ্রাসায় পড়তো, যেহেতু সবসময় পর্দার মধ্যে থাকতো, যার কারণে তার ঘাড়ে এরকম একজন জিন আসা একদম অকল্পনীয়। আমরা দেখতে পেলাম সে বলছে যে এখান থেকে সবাই চলে যা, আমি ওকে নিয়ে চলে যাব, তোরা যদি বাধা দিতে আসিস তাহলে তোদের খবর আছে। সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে আমার এক কাকা দৌড়ে গিয়ে পাশের গ্রামের এক ওঝাকে ডেকে নিয়ে আসে এবং সেই ওঝা আসার কিছুক্ষণ পরেই সেই জিনিসটি তার ঘাড় থেকে চলে যায় এবং বলে, আমি আবার আসব, আমি এর ঘাড় ছেড়ে কখনোই যাব না। তখন সেই ওঝা বলে কি যে এই জিনটা আবার ফেরত আসবে এবং এটা দুষ্ট এবং খারাপ একটি জিন, যার কারণে কিনা এর ঘাড়ের উপর চেপে বসে আছে এবং খুব সহজে যাবে বলে মনে হচ্ছে না। তবে আমার এক ওস্তাদ আছে, সেই ওস্তাদ সম্ভবত এই জিনের সঙ্গে পারবে। আমি যতটুকু দেখলাম যে আপাতত সীমিত সময়ের জন্য আমি তাকে তো তাড়াতে পেরেছি, কিন্তু সে পুনরায় আবার ফিরে আসবে এবং সেটা আমার দ্বারা সম্ভব হবে না। যাই হোক, ওই রাত্রেবেলা আমাদের কারোরই ঘুম হয়নি। বিশেষ করে আমি এইসব জিনিস দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম এবং আমি কান্নাকাটিও করেছিলাম। পরের দিন আমি সারাদিন ভয়ে আমার প্রায় জ্বর চলে এসেছিল। তো পরের দিন সারাদিন স্বাভাবিকভাবে গেলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় বিপত্তি। সারাদিন স্বাভাবিকভাবে যাওয়া বলতে বোঝায় যে তার কাছে কেউ যায়নি সারাদিনে এবং সে নিজেও ঘর থেকে বের হয়নি এবং কারোর সঙ্গে কথাও বলেনি। সাধারণত আমার সেই বোনটি মাদ্রাসা থেকে বাড়িতে আসলে সে সবার সঙ্গে হাসি ঠাট্টা করে কথা বলতো এবং বাড়ির সবার সঙ্গে মিশত, কিন্তু এই একদিনে সে ঘর থেকেই বের হয়নি এবং ঘরের ভেতরেই ওম মেরে বসে রয়েছিল। সবাই বুঝতে পেরেছিল যে তার ঘাড়ে যে জিনটি এসেছে সে এখনও তার সঙ্গে আছে এবং কেউ তার সঙ্গে কথা বলতে গেলেই সে প্রচণ্ড পরিমাণ রেগে যাচ্ছে এবং রেগে মেগে নানান জিনিস ছোড়াছুড়ি করছে। সন্ধ্যা নামার পরেই সেই ওঝা আমাদের বাড়িতে আসলো। বাড়িতে এসে বলল ওর ঘাড়ে এখনও সেই জিনটি নেই, কারণ হচ্ছে সে স্বাভাবিকভাবেই সবার সঙ্গে কথা বলছে, যে কোনো মুহূর্তে সেই জিনটি তার ঘাড়ের ওপর আসতে পারে। ওঝাকে অতিথি আপ্যায়ন করা হলো। এরই মধ্যে ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসলো এবং বলল, তোরা যারা এখানে এসেছিস তারা এখনই এখান থেকে বেরিয়ে যা, না হলে তোদের খবর আছে। স্পষ্ট পুরুষালী কণ্ঠে ভেতর থেকে সেই শব্দটি আসছিল। সবাই শুনে তো হতভম্ব হয়ে গেল। পাড়ার সকলে একজোট হয়ে গেল, কারণ হচ্ছে এইসব বিষয় দেখার জন্য ওই সময়গুলোতে পাড়ার মানুষজন উৎসুক হয়ে থাকতো।
খানিকক্ষণ বাদে যখন তাকে ধরে বেঁধে উঠানের উপর নিয়ে আসা হলো এবং উঠানের মেহের খুঁটির সঙ্গে যখন তাকে বাঁধা হলো, তখন সে অনেক ছোটাছুটি করছিল। সাধারণত সেই আপুটির গায়ে এত পরিমাণ জোর ছিল না যে সে মেহের কুঠি একদম টান দিয়ে উঠিয়ে ফেলবে। তখন যেমনটা বলেছি ঠিক তেমনটাই হলো। আমার চোখের সামনে সে এক শক্তি প্রয়োগ করে এক টান দিয়ে সেই মেহের খুঁটিকে তুলে ফেলল। বলা বাহুল্য সেটি সম্পূর্ণ একটি গাছ ছিল, একটি কচা গাছ ছিল, যে গাছটিকে সে শিকড় সহকারে মাটি থেকে তুলে ফেলল এবং সেটা দেখে সকলে ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গেই আরও কয়েকজন তাকে ধরে সেখানে খুব শক্ত করে মোটা একটা গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো। সে গাছটাকে অনেক জোরে নাড়ানাড়ি করছিল এবং বলছিল যে আমাকে এখান থেকে সবাই চলে যা, না হলে কিন্তু তোদের খবর আছে, তোদের মেয়ের উপর অত্যাচার করব। পরবর্তীতে সেই ওঝা চারিদিকে প্ল্যান চার্ট সেট করে এবং নানান ধরনের জিনিস সে সেখানে বিছাতে থাকে এবং একটি পানি নিয়ে আমার আপুর গায়ে মারার সঙ্গে সঙ্গেই সে অনেকটা ব্যথা পায় এবং বলে কি যে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের খবর আছে। তখন পর্যন্ত সে সবাইকে ভয় দেখিয়ে যাচ্ছিল এবং এমনভাবে আমার সেই আপুকে কষ্ট দিচ্ছিল যেন মনে হচ্ছে যে কষ্টটা সেই পাচ্ছে, কিন্তু আসলে কষ্টটা সেই জিনটাই পাচ্ছিল। পরবর্তীতে আমাদের বাড়িতে যে ওঝাটা এসেছিল সেই ওঝা বলে কি যে একটা মরিচ নিয়ে আসতে এবং সাথে আগুন নিয়ে আসতে এবং সেই সাথে খাঁটি যদি ঘি থাকে তাহলে ঘি নিয়ে আসার জন্য। তারপর সেই ঘিয়ের ভিতরে মরিচ ডুবিয়ে যখন পোড়ানো হলো, সেই মরিচের বিকট গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লো এবং সেই মরিচ নিয়ে সঙ্গে সঙ্গেই আমার সেই বোনের নাকের কাছে ধরা হলো। সেই মরিচের এত বিকট ঘ্রাণ যে বেশ খানিকটা দূর থেকেও আমারও হাঁচি চলে আসছিল এবং চারিদিকে যত মানুষ ছিল সবাই হাঁচি দেওয়া শুরু করেছিল। সে মতো অবস্থায় যদি মরিচ কারণ নাকে চেপে ধরা হয় তাহলে কি বেগতিক অবস্থা হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। পরবর্তীতে সেই জিনটি বলে কি যে আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, বলে কি যে আমি এখানে আর থাকছি না। পরবর্তীতে সেই ওঝা জিজ্ঞেস করে যে তুই এখানে কেন এসেছিস এবং এই মেয়ের ঘাড়ে কেন ভর করেছিস। পরবর্তীতে সেই জিনটি বলে কি যে আসলে মূলত আমি ওই বাঁশবাগানে অমুক রাস্তার ধারে থাকি এবং ওই দিন সন্ধ্যার দিকে এই মেয়েটি চুল খোলা রেখে বাড়ির দিকে আসছিল এবং সেই সময় তাকে দেখে আমার ভালো লেগে যায়, যার কারণে আমি তার পিছু পিছু তাদের বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পরে তার সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আমি আজকে প্রায় 3 দিন যাবৎ তার সঙ্গে আছি, কিন্তু হঠাৎ করেই আমাকে উস্কানি দিয়ে কথা বলায় আমি বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। সব মিলিয়ে এগুলো শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ একটা জিন এই বাড়িতে 3 দিন যাবৎ অবস্থান করছে সেটার বিষয়ে কারোর কোনো ধারণাই ছিল না। কিন্তু যখন সবাই জানতে পারে যে একটা শয়তান এবং বদ জিন এরকমভাবে আমাদের বোনের উপর ভর করে বসে আছে, সেটাও সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারপর সেই ওঝা সেই জিনটিকে জিজ্ঞেস করে যে তুই কি চাচ্ছিস। তখন সে বলে কি যে ওকে আমার ভালো লেগেছে, ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব এবং আমাদের দেশে নিয়ে যাব। এই কথা বলার পর সেই ওঝা বলে কি যে তোর সেই স্বাদ জনমের তরে মিটিয়ে দিব, মরিচের গন্ধ শুকিয়ে বোধ হয় ভালো লাগেনি তাই না। পরে সেই জিনটি বলে তুই আমাকে আর কষ্ট দিস না, আমার ওকে ভালো লেগেছে, ওকে দয়া করে আমার সঙ্গে নিয়ে যেতে দে, আমি ওকে আমার কাছে নিয়ে খুব ভালো রাখবো, আমি ওকে বিয়ে করব। তখন সেই ওঝা বলে মানুষ এবং শয়তান জিনেদের কখনো বিয়ে হয় না, তুই একটা শয়তান জিন, তুই এখনই ওর শরীর থেকে বেরিয়ে যাবি। তারপর সেই জিনটি বলে আমাকে দয়া করে ওকে দিয়ে দে, কাকতি মিনতি করতে থাকে, কিন্তু সেই ওঝা কোনোভাবেই কাকতি মিনতি শোনে না। কারণ হচ্ছে জিনেদের কাছে তো মেয়ে দেওয়া যাবে না, আর যদি সেমনটাই হতো তাহলে তো অনেক আগেই দিয়ে দিত। পরবর্তীতে আবার সেই শুকনো মরিচ তার গলায় চেপে ধরে এবং নাক দিয়ে সরাসরি ধোঁয়াগুলো তার মস্তিষ্কের ভিতরে যেতে থাকে। ঠিক তখনই অনেক চিৎকার চেঁচামেচি করে আমার সেই বোনের শরীর ছেড়ে দেয় এবং সেই জিনিসটি ঠিক তার পাশে দাঁড়িয়ে থাকে এবং তার হাত দুটো শুধুমাত্র দেখা যায় এবং কালো কুচকুচে মুখমণ্ডলের মধ্যে সাদা কিছু দাঁত দেখা যাচ্ছিল। বাকি শরীরটা তার একদম অস্পষ্ট এবং অদৃশ্য ছিল। তারপর সেই তান্ত্রিক বাবা বলে তুই এখন পর্যন্ত এখান থেকে যাচ্ছিস না কিসের জন্য। তখন সেই জিনটি বলে আমি যেতে পারি একটা শর্তে, সেটি হচ্ছে আমাকে 1 কলসি দুধ দিতে হবে, সেই দুধ যদি তোরা দিতে পারিস তাহলে আমি চলে যাব ওর শরীর ছেড়ে। তারপর সেই জিনটি আবার খপ করে সেই বোনের শরীরের ভেতরে ঢুকে পড়ে এবং বলে যে আমাকে 1 কলসি দুধ দে, তারপর আমি চলে যাব।
হঠাৎ করেই আমার সেই বোনের শরীরটি একদম অদৃশ্য হতে থাকে এবং শুধুমাত্র তার কালো দুটো হাত দৃশ্যমান হয় এবং সেই জিনটার যেরকমভাবে দেখা যাচ্ছিল ঠিক সেরকমভাবে দৃশ্যমান হয়। পরবর্তীতে 1 কলস দুধ যখন তাকে এনে দেওয়া হয়, তার সেই দুধের সেই কলসিটা প্রায় 15 কেজির মতো ওজন হবে। দাঁত দিয়ে কামড়ে ধরে একটা খচ্চরের মতো, মানে বানর যেরকমভাবে হাঁটে দৌড়ায় ঠিক সেরকমভাবে সেই জিনিসটি উত্তরের ভিটার দিকে যেতে শুরু করে। সবাই তার পেছন পেছন যেতে শুরু করে। আমার সেই বোনটিকে সঙ্গে করেই সে নিয়ে যাচ্ছিল এবং সেই বোনের দাঁতের সঙ্গে সেই কলসটি কামড়ে ধরে রেখেছিল এবং তার শরীর অদৃশ্য ছিল। এবং তারপরে যখন সে খানিকটা দূরে গেল, ফাঁকা একটি স্থানে গিয়ে একদম সেই কানার ভিটার উপরে গিয়ে সেখানে গিয়ে সেই কলসিটা ফেলে দেয় এবং সেই কলসির ভিতরে কোনো দুধ ছিল না এবং সেই বোনটিকে সেখানে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সকলে সেখানে যখন যাওয়ার পরে দেখে যে সে অচেতন অবস্থায় পড়ে আছে এবং এই কয়েকদিন তার সঙ্গে কি ঘটেছে সেসব বিষয়ে তার কোনো বিন্দুমাত্র ধারণা নেই। পরবর্তীতে তাকে ধরে নিয়ে আসা হয় এবং এনে বাড়িতে সুস্থ করা হয় এবং তার সঙ্গে কি ঘটেছিল, তার সঙ্গে যে একটি জিন ছিল এবং সেই জিনটি যে তার শরীরের মধ্যে ছিল সেই বিষয় সম্পর্কে তার তেমন কোনো আইডিয়া নেই। পরবর্তীতে সে এইসব বিষয় শোনার পরে বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়ে। এখনও মাঝে মধ্যে অবশ্য তার বিয়ে হয়ে গিয়েছে এবং স্বামী সন্তান, বড় বড় সন্তান রয়েছে, তবুও সে এখন পর্যন্ত মাঝে মধ্যে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তার হাতে এখন পর্যন্ত সেই জিন বিরোধী তাবিজ বাঁধা, কারণ মাঝে মধ্যেই নাকি ওই ঘটনার পরে মাঝে মধ্যেই তার ওপর জিনের আচর করত এবং সে নানানভাবে পাগলামি করার চেষ্টা করত। পরবর্তীতে সেই তান্ত্রিকের মাধ্যমে তাকে একটি তাবিজ দেওয়া হয় এবং সে যে বাড়িতে থাকতো, মানে তার শ্বশুর বাড়িতে, বন্ধ দেওয়া হয়। পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি, তবে সে রাত্রেবেলা মাঝে মধ্যে ভয় পায় এবং ভয় পেয়ে উঠে যায়। তো এই ঘটনার সাক্ষী আমি নিজেই, কারণ ছোটবেলায় আমার নিজের চোখে এইসব বিষয়গুলো দেখেছি, সেহেতু এর সত্যতা প্রমাণ করার কোনো জরুরি বলে আমি মনে করি না। এই ছিল আমার জীবনের ঘটনা। প্রিয় দর্শক, আমরা যশোরের মনিরামপুর থেকে পাঠানো ঘটনাটি শুনলাম। আসলে এরকম অনেক ঘটনা আছে আমরা ছোটবেলায় দেখেছি, শুনেছি যে কোনো মেয়ের ওপর সন্ধ্যাবেলায় যদি খোলা চুল রেখে বাড়ির আশেপাশে বাঁশবাগানে কোথাও যাতায়াত করে তখন কিন্তু এরকমভাবে জিনের আচর হতে আমরা দেখেছি। তো আমরা এখন পর্যন্ত সেসব বিষয়গুলোতে বিশ্বাস করে আমাদের গ্রামের মেয়ে ছেলেরা, তো সেটা বিশ্বাস করা বাঞ্ছনীয়, কারণ আমরা জানি যে অনেক জিন ভূত আছে যারা কিনা সন্ধ্যার দিকে খোলা চুল দেখলে, কোনো সুন্দরী মেয়ে দেখলে তার উপর আচর করার জন্য ঘুরে ফিরে বেড়ায়। কারণ সন্ধ্যার দিকে আপনারা দেখবেন জিনেরা এদিকে ওদিকে ছোটাছুটি করে। এটার বাস্তব প্রমাণ হলো ছোটাছুটি করে এই কারণে, কারণ সন্ধ্যার আজান যখন হয় তখন দেখবেন কি যে কুকুরে চিৎকার চেঁচামেচি করে, কারণ কুকুর অনেক জিনিস দেখতে পায়, যার কারণে আজান হওয়ার সময় যখন এরকম অশরীরী জিন বা এই জাতীয় কোনো কিছু যখন ছোড়াফেরা করে তখন কুকুর সেগুলো দেখতে পায় এবং দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে। এটা মানুন বা না মানুন সেটা আমি বিশ্বাস করি। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমার নিজের সঙ্গে ঘটা বাস্তব একটি ঘটনা। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন আমাদের মাদ্রাসায় কেউ ছিল না। আমি মূলত যে মাদ্রাসায় পড়াশোনা করতাম সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুব নগণ্য ছিল এবং ছোট মাদ্রাসা হওয়ার কারণে এখানে ছাত্রছাত্রী কম কম ভর্তি হতো এবং পড়াশোনাও খুব কম হতো। তো যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন আমাদের মাদ্রাসার হুজুর এবং আশেপাশে যেসব ছাত্রছাত্রী ছিল তারা বেশিরভাগই বাড়িতে চলে গিয়েছিল এবং ছুটিতে গিয়েছিল। তো আমি বাড়িটা যেহেতু আমার অনেক দূরে, সেহেতু আমি ভেবেছিলাম যে আগামীকালকে সকালবেলা আমি বাড়িতে চলে যাব। সাধারণত মাদ্রাসাগুলোতে ছুটি হলে একযোগে ছুটি দেয় এবং একযোগে সবাই চলে যায়। তবে আমি ভেবেছিলাম যে আমি একাই পরবর্তী দিন চলে যাব, আর আজকে যেহেতু আমার যেতে অনেকটা দেরি হবে সেহেতু আজকে পৌঁছাতে পারবো না, যার কারণে আমি ভাবলাম যে মাদ্রাসায় থেকে যাই। তো যাই হোক, আমি ওদিন সন্ধ্যার দিকে মাদ্রাসার সমস্ত গেট বন্ধ করে আমি ভিতরে ঘুমাতে গেলাম এবং ঘুমাতে যাওয়ার এক পর্যায়ে হঠাৎ করেই রাত তখন 10টা কি 10:30 হবে, ওই সময় আমার ঘুম আচমকা ভেঙে যায় একটা শব্দে। আমি শুনতে পাই বারান্দা থেকে একটা কোনো কিছু দোয়া কালাম পড়ার শব্দ আসছে। কিসের শব্দ আসছে সেটার সোর্স খোঁজার জন্য আমি মাদ্রাসা থেকে উঠে পড়ি, আমি যেখানে ঘুমাই আমার বিছানা, সেই বিছানা থেকে আমি উঠে পড়ি। উঠে যখন আমি বাহিরে যাই, বাহিরে আসি,
তখন আমি দেখে সত্যি সত্যি অবাক হয়ে যাই এবং আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। তখন আমি বেশ ভালোই বড়, 16-17 বছর বয়স হবে আমার। তো যেহেতু এত বয়স্ক একজন মানুষ এবং আমি মাদ্রাসায় একা একা থাকার অভ্যাস আছে এর আগে, যার কারণে আমি নিজে থেকেই থাকার জন্য হুজুরের কাছ থেকে চাবি টাবি নিয়েছি। কিন্তু সামনে যে জিনিসটা আমি দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম প্রায় 6 থেকে 7 ফুটের মতো লম্বা এবং কালো জামা পরা দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে এবং তারা একদম লম্বায় একদম সরু এবং বেশ খানিকটা লম্বা, মানে মোটা তাজা এমন না, অনেকটা লম্বা এবং সেই সাথে তাদের শরীর একদম বিশাল এবং তারা কালো রঙের একটা জামা পরে আছে। তো আমি সঙ্গে সঙ্গেই পাশে লুকিয়ে পড়লাম, কারণ হচ্ছে যদি আমাকে কোনোভাবে দেখতে পায় তাহলে হয়তো সরাসরি আমার উপর আক্রমণ করে বসবে। যার কারণে আমি পাশে বসে তাদের দিকে নজর করতে রাখলাম যে তারা কি করে। আমাদের মসজিদে এক ধরনের ডিম লাইট জ্বালানো থাকতো, সেই ডিম লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে দুইজন অববয় নামাজ পড়ছে এবং তাদের শরীর চেহারা কোনো কিছুই দেখা যাচ্ছে না, সমস্ত কিছু কালো কাপড়ের আবরণে ঢাকা। এবং আমি সত্যি দেখে আমার প্রায় ভয়ে কান্না চলে আসলো। যদি এই জিনিসগুলো আমাকে কোনোভাবে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে, কারণ আমি দিব্যি বুঝতে পেরেছি যে এরা দুজন জিন এবং ফাঁকা মসজিদ দেখে তারা নিশ্চয়ই এখানে নামাজ পড়তে এসেছে। আর আমি যে বিছানাটায় ঘুমাতাম সেটা একদম জানলার কাছে একদম কোনায় ছিল, যার কারণে হয়তো এরা দেখতে পায়নি যে এই মাদ্রাসার ভিতরে কোনো মানুষজন আছে। তো এটা দেখে আমি কতক্ষণ জানি না, অনেকক্ষণ সেখানে একদম চুপ মেরে ঘাপটি মেরে বসেছিলাম। ভয়ে আমার দম বন্ধ হয়ে আসার জোগাড়। আমি আয়াতুল কুরসি এবং সমস্ত দোয়া দরুদ মনে মনে পড়তে লাগলাম এবং মনে মনে বলছিলাম যেন এই জিনিস দুটো এখান থেকে খুব দ্রুত চলে যায় এবং খুব দ্রুত যেন ভোর হয়ে যায়। তারপর খানিকক্ষণ বাদে, কতক্ষণ সময় পেরিয়েছে আমি জানি না, খানিকক্ষণ বাদে আমি যখন সেদিকে তাকালাম আমি দেখতে পেলাম সেখানে কেউ নেই। তার মানে বোঝা যাচ্ছে যে সেই জিন দুটো তাদের নামাজ পড়া শেষে এখান থেকে চলে গিয়েছে। তারপর আমি সারা রাত সেখানেই ওরকমভাবে ঘাপটি মেরে বসে থাকলাম, কারণ হচ্ছে আমার যে ঘুম হবে না সেটা আমি খুব ভালোভাবে জানি। কারণ স্বচক্ষে যখন দুটো অববয় এবং আপনি জানেন যে সে দুটো জিন এবং জানা সত্ত্বেও আপনার যে সেখানে ঘুম হবে সেটা অকল্পনীয়। সারা রাত আমি সেখানে ওরকমভাবে বসে থাকলাম এবং পরের দিন যখন ভোরের আলো ফুটলো আমি সঙ্গে সঙ্গেই মাদ্রাসা ত্যাগ করি এবং বাড়িতে গিয়ে যখন আমি উঠানের ওপর যাই আমি সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যাই। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর যখন আমার বাবা মা আমাকে বলে যে কি ঘটেছে, তখন আমি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলি এবং বলে কি যে ওরা নিশ্চয়ই জিন ছিল। তো ওই ঘটনার পরে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এবং হুজুররাও এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং জানার পরে বলে কি যে তোমার ওই রাতে মাদ্রাসায় একা একা থাকাটা ঠিক হয়নি, কারণ হচ্ছে অনেক জিন আছে যারা যাত্রাপথে যদি নামাজ পড়ার ইচ্ছে হয় তাহলে ফাঁকা কোনো মসজিদ দেখলে সেখানে নামাজ পড়ার জন্য তারা বিরতি নেয়। তো যেহেতু মাদ্রাসায় কেউ ছিল না সেহেতু তারা ওইখানে নামাজ পড়ার জন্য এসেছিল। হলেও হতে পারতো যে ওরা তোমার ক্ষতি করতো, কিন্তু যাই হোক এই যাত্রায় তুমি বেঁচে গিয়েছো। তো যাই হোক সেই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না। এরপর থেকে কোনোদিনই মাদ্রাসা হোক মসজিদ হোক আমি একা একা রাতের বেলা অন্তত পক্ষে থাকি না। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি যে মসজিদ মাদ্রাসাগুলোতে রাতের বেলা জিন ভূত এবং পরীতে নামাজ পড়ার জন্য আসে। জিনেরা বিশেষ করে মধ্যরাতে যখন যাত্রাপথে কোনো মসজিদ নামাজ পড়ার দরকার হয় তখন তারা ফাঁকা মসজিদ দেখে নামাজ পড়ার জন্য ঢোকে এবং এটা আমরা অনেকেই জানি। সেই জন্য রাতের বেলা মসজিদে থাকার জন্য নিষেধ করা হয়, কারণ হচ্ছে ওই সময়টাতে ভালো এবং নেককার যেসব জিন আছে তারা মসজিদে নামাজ পড়ার জন্য আসে। অনেকে ক্ষতি করে আবার অনেকেই করে না। তো যাই হোক এরকমভাবে কেউ যদি সম্মুখীন হন তাহলে ধৈর্য ধরে চুপচাপ বসে থাকবেন, কোনোভাবেই নড়াচড়া করবেন না, কারণ হচ্ছে জিনেরা সম্পূর্ণভাবে অন্য জিনিস দিয়ে তৈরি এবং তাদের প্রতি হয়তো মানুষের প্রতি দয়া নাও হতে পারে। তো যাই হোক আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আমাদের পরবর্তী ঘটনা এসেছে শিবরামপুর থেকে। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদেরকে আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে বেশি কথা বাড়াবো না, এত বরাবরের মতো কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স উইথ RJ ইমরান।
আমার নাম আকরাম। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। সাধারণত অ্যাম্বুলেন্স ড্রাইভাররা যাত্রী বা রোগী টেনে বেড়ায়, কিন্তু আমি লাশের গাড়ির অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং নানান জায়গায় লাশ নিয়ে যাওয়াই ছিল আমার একান্ত উদ্দেশ্য এবং কাজ। এই পেশায় আসার একমাত্র কারণ হচ্ছে এই পেশায় প্রচুর টাকা পয়সা এবং সেই সাথে অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। আর আমার যেহেতু এসব বিষয়ে কোনো ভয় ডর ছিল না এবং লাশ টানছি আমি আজকে প্রায় 12 বছর যাবৎ, তো ওই কারণে আমার এইসব বিষয় একদম মাছ ভাত হয়ে গিয়েছিল, যার কারণে এসব বিষয়ে আমার তেমন কোনো ভয় লাগতো না। কিন্তু যেই রাতে আমার সঙ্গে ঘটনাটি ঘটে সেই রাতের কথা আমি কোনো দিনই ভুলতে পারবো না এবং সেই ঘটনার পরে থেকে আমি সেই ড্রাইভারের চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার জীবন সেদিন চলে যেতে পারতো। ঘটনাটি যেদিনকে ঘটেছিল সেদিন হচ্ছে ঢাকা থেকে একটি লাশ শরীয়তপুরের একটি গ্রামে নিয়ে যেতে হবে। তখন রাত প্রায় 11:30 বাজে এবং সেই সময় আমাকে ফোন করে বলল যে শরীয়তপুরে একটা লাশ পাঠাতে হবে এবং সেখানে গিয়ে ভালো টাকা দিবে। এইসব সুযোগ সুবিধার জন্যই আমি মূলত লাশের গাড়ি চালাতাম। তো আমার সঙ্গে যে হেল্পার ছিল সেই হেল্পার বলল কি যে আজকে নাকি সে আমার সঙ্গে যাবে না, কারণ হচ্ছে তার বউ নাকি অসুস্থ এবং তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আমি তাকে বললাম যে আমি একা যাব, আজকে পার্টি ভালোই টাকা দিবে, সাধারণত অন্যান্য জায়গায় গেলে যে টাকা দেয় তার থেকে ডাবল টাকা পাওয়া যাবে, কিন্তু সে বলল কি যে আজকে কোনোভাবেই যেতে পারবে না সে। তো যাই হোক, আমি একা একাই সেই লাশের গাড়ি নিয়ে শরীয়তপুরের সেই গ্রামের দিকে গাড়ি ছোটাতে লাগলাম। তো সময়টা ছিল নভেম্বরের কুয়াশা ঘেরা শীতকালীন সময়, চারিদিকে কুয়াশাচ্ছন্ন এবং মেঘ জমেছে। বলতে না বলতেই আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে লাগলো এবং সেই বৃষ্টি দেখে আমার আরো বিচ্ছিরি মেজাজ খারাপ হলো, কারণ হচ্ছে এমনিতেই কুয়াশার জন্য সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। হাইওয়ে পার হয়ে যখন শরীয়তপুরের সেই গ্রামের রাস্তায় ঢুকলাম তখন মনে হচ্ছিল যে এর মধ্যে আসার থেকে না আসাই বোধ হয় ভালো ছিল। খানিকক্ষণ বাদে অর্ধেক পথের একটি জায়গায় গিয়ে শুনশান, চারিদিকে কোনো গাড়ি ঘোড়া রাস্তাঘাট ঘর বাড়ি কিচ্ছু নেই। সেরকম একটা স্থানে গিয়ে অ্যাম্বুলেন্সটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল এবং আমি সেই অবস্থায় কি করব কিছুই বুঝতে পারছি না। বৃষ্টির মধ্যে এমতো অবস্থায় বাইরে গেলে একে তো শীত, তারপর কুয়াশা এবং তারপর বৃষ্টি, এর মধ্যে বাইরে গেলে কি অবস্থা হবে সেটাই ভেবে কোলাচ্ছিলাম না। তখন রাত প্রায় 2টা-2:30 হবে। পেছনে আবার রয়েছে লাশ, পেছনটা খুলেও দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে কি হবে না হবে সেটা ভেবেই পেছনে দেখছি না। এত বছরের এই ক্যারিয়ারে আমার কোনোদিন এসব লাশের গাড়িটারি নিয়ে গিয়ে ভয় লাগেনি। একা অনেক জায়গায় গিয়েছি, সেসব বিষয় নিয়ে কোনো সমস্যা হয়নি, কিন্তু এই প্রথম এরকম কোনো উদ্ভট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমি, যে বৃষ্টি, তারপর বারবার এরকম বাধা এবং সেই সাথে এরকম কুয়াশা। শীতকালে এরকম উড়ুম ধরম বৃষ্টি হতে তো কখনো আমি দেখিনি, সেটা ভেবেই মেজাজটা খারাপ হচ্ছিল। খানিকক্ষণ বাদে বৃষ্টিটা হালকা থামলো এবং তখন আমি গাড়ি থেকে নেমে গাড়ির টায়ারটা পাল্টানোর জন্য যখন গাড়ির পেছনে গেলাম, কারণ হচ্ছে পেছন থেকে হচ্ছে যে টায়ারটা খোলা হয় এবং সেটা পেছনে রাখা, সেই পেছনে অ্যাম্বুলেন্সের যে যাত্রী ছিল, মানে হচ্ছে যে লাশ, সেই লাশের একদম সিটের নিচেই হচ্ছে সেই টায়ারটা রাখা, সেটা বের করে তারপর টায়ারটা চেঞ্জ করতে হবে। গাড়ি যে চাকা যে লিক হয়েছে সেটা অনেক আগেই বুঝতে পেরেছি, সেই সাথে এই জন্যই হয়তো গাড়ি চালানো অনেক রিস্কি হবে। তো আমি যখন ফ্রিজারের পেছন সাইডটা খুললাম দেখলাম লাশটা যথাযথ জায়গায় আছে এবং সেটা সুরক্ষিত অবস্থায় আছে। আমি আবার এটার ভেতরে রেখে দিয়েছিলাম কালকে কি মনে করে যেন। তারপর আমি সেই টায়ারটা সেখান থেকে বের করলাম, বের করে অনেক কষ্ট মষ্ট করে সেই টায়ারের নাটগুলো খুললাম এবং নাটগুলো খুলে বড় সেই টায়ারটা, মানে নতুন সেই টায়ারটা লাগানোর ব্যবস্থা করছিলাম। কিন্তু অনেক কষ্ট হয়েছে এই টায়ারের উপরটা, মানে গাড়িটা উঁচু করতে। সাধারণত লিভার যেটা দিয়ে উঁচু করে সেই লিভার দিয়ে উঁচু করতে অনেক কষ্ট হচ্ছিল আমার, মনে হচ্ছিল গাড়ির ভেতরে কয়েকশো মন ওজন বোঝাই দেওয়া। তারপর যাই হোক অনেক কষ্ট মষ্ট করে গাড়ির নাট খুলে সেই চাকাটা চেঞ্জ করে পরবর্তী চাকাটা লাগালাম। তো আমার কেন যেন মনে হচ্ছিল যে গাড়ির ভেতরে অসংখ্য মানুষ বসে নাড়াচাড়া করছে এবং যেহেতু ফ্রিজারের দরজা আমি খুলে রেখে এসেছিলাম এবং ঠান্ডার মধ্যে বোঝাও যাচ্ছিল না ফ্রিজারের দরজা খোলা, আমার ভুল হয়ে গিয়েছে সেটা ভেবে আমি যখন পেছনে গেলাম আমি আমার সামনে যে জিনিসটা দেখতে পেলাম সেটা দেখার জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না এবং এরকম বীভৎস চিত্র এর আগে আমি কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ে না। আমি দেখতে পেলাম যে লাশটা ছিল সেই লাশটাকে অনেক অংশে বসিয়ে
অনেকটা পিচাসের মতো দেখতে, তার চুলগুলো নিচের দিকে ছাড়া এবং জিহ্বাটা ওপর থেকে নিচ পর্যন্ত ঝুলে আছে। এবং আমি যখন সেখানে গিয়ে ওইখানে তাকালাম এবং লাইটটা তাদের চোখের দিকে মারলাম, দেখতে পেলাম সেই বীভৎস এবং ভয়াল চোখ দুটি আমার দিকে তাকিয়ে আছে এবং তাদের শরীরের অর্ধেক অংশই নেই। পায়ের নিচের অংশের কিছু পাতা অংশ দেখা যাচ্ছে এবং হাতের উপরের অংশের কিছু দেখা যাচ্ছে, যে জিনিসগুলো দিয়ে সেই লাশটাকে খুবলে খুবলে খাচ্ছে। এবং আমি যখন তাদের দিকে তাকালাম, তারা এমন দৃষ্টিতে আমার দিকে তাকালো, সেই 4 জোড়া চোখ, মানে দুটো অবয়ব এবং অশরীরী সেই লাশটাকে খুবলে খুবলে খাচ্ছে। আমি সেটাকে দেখে সত্যিই প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই এবং আমি আমার সঙ্গে সবসময় লোহা এবং আগুন রাখতাম। আমি সঙ্গে সঙ্গেই সেই আগুনটাকে জ্বালালাম। আগুনটাকে জ্বালানোর সঙ্গে সঙ্গেই সেই জিনিসগুলো এমনভাবে দৌড়ে তার ভেতর থেকে বেরিয়ে গেল এবং আমাকে ক্ষতি করার চেষ্টা করেও আগুন দেখে সামনে না এগোতে পেরে সেই জিনিসগুলো সেই জঙ্গলের দিকে যেতে শুরু করলো। এবং আমি বুঝতে পারলাম যে এইখানে নিশ্চয়ই খারাপ কোনো কিছু আছে। আমি সঙ্গে সঙ্গেই গাড়িতে স্টার্ট দিতে যাব। পরবর্তীতে চিন্তা করলাম যে আমি তো লিভারটাই সরাইনি, সেই লিভারটা না সরালে তো গাড়ির চাকা পর্যন্ত রাস্তায় ঘুরবে না। আমি ওখানে গাড়ি থেকে যে নামবো সেই সাহসটা পাচ্ছিলাম না। তারপর অনেক কষ্টে মষ্টে ওইখানে কিছু খড়কুটো জোগাড় করলাম। আশেপাশে বেশ শুকনো ডাল ছিল, কিন্তু বৃষ্টিতে সেগুলো ভিজে একদম চুপচুপে হয়ে গিয়েছে। যদি বৃষ্টি না হতো তাহলে এগুলো শুকনো থাকতো। আমি কোনোভাবে সেই জিনিসগুলোর উপর পেট্রোল ছড়িয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু আগুন কোনোভাবেই ধরছিল না। যাই হোক, সেই লাইটারটা জ্বালিয়েই এক সুন্দরভাবে সাইডে রেখে তারপর আমি সেই লিভারটা আস্তে আস্তে সরাতে লাগলাম। আমার কেন যেন মনে হচ্ছিল যে কেউ আমার দিকে ধেয়ে আসছে। বারবার ওরকম একটা অন্ধকারচ্ছন্ন জায়গায় যখন মনে হবে যে কেউ আপনার দিকে ধেয়ে আসছে এবং আপনি এরকম একটা বীভৎস চিত্র দেখেছেন, যেখানে কিনা দুটো অশরীরী সেই মৃতদেহটাকে খুবলে খুবলে খাচ্ছে, তখন আপনার অবস্থা কি হতে পারে আপনি নিজেই চিন্তা করুন। ওইরকম পরিস্থিতিতে আমি যখন লিভারটাকে সরাচ্ছিলাম, হঠাৎ করেই কিছু একটা আমাকে সজোরে লাথি মারে এবং আমি সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে একটু দূরে পড়ি, কারণ আগুনটা তখন নিভে গিয়েছিল। তার মানে বোঝা যাচ্ছিল যে এখানে যে অশরীরী জিনিসগুলো আছে তারা নিশ্চয়ই আগুন দেখলে ভয় পায়। এবং আমি সঙ্গে সঙ্গেই গ্যাস লাইটটা আশেপাশে খুঁজতে থাকি এবং আবার আমি আগুনটা জ্বালাই। তখন সেই অশরীরীগুলো দূর থেকে বলতে থাকে যে তুই আজকে মারা পড়বি, তুই এই স্থানে কেন এসেছিস, তোকে আজকে আমরা এখান থেকে জীবিত যেতে দিব না, তুই আজকে এখানে নির্ঘাত মারা পড়বি, তোকে আমরা খেয়ে ফেলবো। তো যাই হোক, এরকমভাবে আমি আয়াতুল কুরসি পড়তে থাকি, দোয়া দরুদ পড়তে থাকি এবং বলি যে জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি তাহলে লাশের গাড়ি নিয়ে আর কোনোদিন একা বের হব না বা লাশের গাড়ি আমি চালাবো না। তারপর আমি সেই লিভারটাকে অনেক কষ্ট মষ্ট করে নিচে নামাই এবং নিচে নামিয়ে সেই লিভারটাকে ভেতরে ঢুকিয়ে আমি জাস্ট অ্যাম্বুলেন্সের পেছনের যে দরজাটা আছে সেটা কোনো মতো লাগিয়ে উপরে উঠেই অ্যাক্সিলারেটর প্রেস করতেই গাড়ি জোরে ভাগতে শুরু করে। কপাল ভালো ছিল যে ওই দিন আমি টায়ারটা চেঞ্জ করেছিলাম এবং নাটগুলোকে শক্তভাবে টাইট দিয়েছিলাম। তবে আরেকটু ভালো হতো যদি লিভারটাকে নিচে নামিয়ে তারপর সামনের দিকে যেতাম, তাহলে হয়তো এরকম কোনো কষ্টের সম্মুখীন বা এরকম ভয়ের সম্মুখীন আমার এতখানি হতে হতো না। তারপর আমি যখন গাড়িটা জোরে স্টার্ট দিলাম, তো গাড়ি যখন চলছিল আমি আশপাশটা তাকিয়ে দেখি এই জায়গাটা আসলে খুবই ভয়াল একটা জায়গা এবং দুই পাশে কোনো বাড়িঘর নেই, কোনো কিছু নেই। তারপর যখন আমি লুকিং গ্লাসের দিকে তাকালাম, দেখতে পেলাম সেই অবয়ব দুটি শরীরে, মানে অশরীরী সেই জিনিস দুটি হাওয়ায় ভাসছে এবং তাদের খুব বড় বড় লম্বা লম্বা দাঁত পেছনের আলোতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং আমার গাড়ির পেছন পেছন ছুটছে। আমি বুঝতে পারছি যে তারা আমার পেছন পেছন আসার জন্য অনেক চেষ্টা করছে। আমি খুব দ্রুত গতিতে গাড়ি ভাগাচ্ছিলাম। তারপর যখন আমার কানে সেই মটমট শব্দগুলো আবার ভেসে আসলো, আমি ততক্ষণে বুঝতে পেরে গিয়েছি যে সেই জিনিসগুলো আমার গাড়ির ভেতরে ততক্ষণে ঢুকে পড়েছে। তারপর আমি যখন সামনের ড্রাইভিং সিট থেকে সেই ছোট জানালা দিয়ে পিছন দিকে তাকালাম, আমি দেখতে পেলাম সেই অশরীরী অবয়বগুলো সেই লাশটাকে আবার কামড়ে কামড়ে খাচ্ছে। খানিকক্ষণ বাদে আমি একটা বাজারের কাছাকাছি চলে আসলাম এবং সেখানে এসে দেখতে পেলাম তখনও একটা দোকান খোলা আছে। আমি সঙ্গে সঙ্গেই সেই দোকানের কাছে এসে গাড়ি জোরে ব্রেক কষে জোরে একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং সকলে আমাকে ধরাধরি করে যখন চোখে মুখে পানি ছেটায়, পানি ছেটানোর পরে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে।
তো আমি কোনো কথা বলতে পারছিলাম না, আমি শুধু বারবার ইশারা দিয়ে গাড়ি এবং গাড়ির পেছন দিকটা দেখাচ্ছিলাম। তো তখন যখন তারা গাড়ির পেছন দিকটা খোলে, দেখে কি যে সেই লাশটা নিচে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে এবং সেই লাশের চোখ দুটো তুলে কেউ নিয়ে গিয়েছে এবং লাশের শরীরের বেশ কিছু অংশ নেই আর কি। তারপর আমাকে বলে যে ভাই আপনি কোন রাস্তা ধরে এসেছেন? আমি তখন বলি যে অমুক রাস্তা ধরে আমি এসেছি এবং অমুক রাস্তায় আমার গাড়ির টায়ারটা নষ্ট হয়ে গিয়েছিল এবং সেখানে এই ঘটনা ঘটে। তখন সেই এলাকাবাসী এবং গ্রামবাসী বলতে থাকে যে আপনি জোর বাঁচা বেঁচে গিয়েছেন, কারণ আজ পর্যন্ত ওইখানে রাত্রেবেলা গিয়ে কেউ ফেরত এসেছে এরকম নজির ঘটনা কোনোদিন ঘটেনি। সম্ভবত এই লাশটি থাকার কারণেই আপনি বেঁচে গিয়েছেন, কারণ ওরা মানুষের মাংস খেতে পছন্দ করে। প্রথমে এই লাশটিকে খেত, তারপর আপনাকে খেত। আজ পর্যন্ত ওই রাস্তা ধরে যেই আসতে গিয়েছে সেই মারা পড়েছে। তার শরীরের অবশিষ্ট অংশ পরের দিন ওই রাস্তার আশেপাশে খুঁজে পাওয়া গিয়েছে এবং ওইখানে শুনশান থাকার কারণে রাত্রেবেলা কেউ যাতায়াত করে না। আমরা তো সন্ধ্যার পরেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করা বন্ধ করে দেই। আপনি খুব জোর বাঁচা বেঁচে গিয়েছেন, তবে আপনার অনেক কিছু হতে পারত। তো যাই হোক, উনি আমাকে বলে যে আপনি কোন গ্রামে লাশ নিয়ে যাচ্ছেন। তো যেটা ভেবেছিলাম ওই গ্রামের পরের গ্রামেই আমি মূলত লাশটা নিয়ে যাচ্ছিলাম এবং সেখানে লাশটা আমি হস্তান্তর করে দিয়ে আসি এবং তারা সকলে তাদের লাশটাকে নিয়ে ওরকমভাবেই দাফন করে, কোনো গোসল টোসল না করানো হয়নি, কারণ হচ্ছে শরীরের বেশ কিছু অংশ কামড়ে খুবলে খেয়ে ফেলেছিল সেই জিনিসগুলো। সেখানে আসলে দাফন করার মতো কোনো জিনিস অবশিষ্ট ছিল না গোসল করানোর মতো আর কি। তো যাই হোক, আমি লাশটা দিয়েই টাকা পয়সা না নিয়েই আমি সোজা শহরের দিকে চলে আসি এবং শহরে এসে আমি কানে ধরি যে আমি আর কোনো দিন এই লাশের গাড়ি চালাবো না এবং এরকমভাবে কোনো দিন আমি একা একা অন্তত পক্ষে কোথাও যাব না। তারপর আমি সেই চাকরিটি ছেড়ে দিই এবং বাড়িতে আসার পর আমার প্রত্যেক দিন আমার ঘুম ভেঙে যেত ওইসব বাজে স্বপ্ন দেখে। আমার বউ আমাকে প্রচণ্ড পরিমাণ মানসিক সাপোর্ট দিয়েছে, যার কারণে হয়তো আমি এখন পর্যন্ত বেঁচে আছি এবং রাত্রেবেলা এখনও আমার পর্যন্ত মাঝে মধ্যে সমস্যা হয় যে সেই জিনিসগুলো আমাকে বলছে যে তুই আজকের মতো বেঁচে গেলি, তবে পরের দিন আর বাঁচবি না, এরকম বলে আমাকে ভয় দেখাতো আর কি। মানে আমি নিজেই ভয় পেতাম। আমি জানি সব আমার নিজের মনের কল্পনা। তো যাই হোক, ওই ঘটনার পরে আমি সেই চাকরিটি ছেড়ে দেই এবং পরবর্তীতে আমি অন্য গাড়ি চালাই, অন্য ড্রাইভিং করতাম অন্য গাড়ির, এবং রাতের বেলা কোনোদিন আমি ড্রাইভিং করতাম না, কারণ হচ্ছে ওই দিন আমার শিক্ষা হয়ে গিয়েছিল এবং আমি রাতের বেলা কোনোদিন কোথাও যাইনি এই ঘটনার পর থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাদেরকে জানাতে পারেন। নিয়মিত আমাদের ঘটনা শুনতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন সব ইমেল ঘটনা নিয়ে। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা শুনছেন ভূত বাক্স।